রাত্রি গভীর হতে চলেছে। বাইরে গা ছমছমে বাতাস বইছে, আর সেই সঙ্গে যেন তার অন্তরের শূন্যতা আরও গভীর হয়ে উঠছে। 3 মাস আগেও সে স্বামীর সঙ্গে একই ছাদের নিচে সুখে দুঃখে কাটিয়েছে, কিন্তু এখন এখন সে একা। বিধবা হওয়ার পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকেরা তার প্রতি কঠোর হয়ে উঠেছে। প্রথম দিকে কিছুদিন কেবল কথায় আঘাত সহ্য করতে হয়েছে, কিন্তু ধীরে ধীরে তা বেড়ে শারীরিক ও মানসিক নির্যাতনের রূপ নিল। নীলা একটি সাধারণ মেয়ে। তাকে দেখতে অপরূপা সুন্দরী হলেও তার স্বভাব চরিত্র খুবই সাধারণ, খুবই সরল স্বভাবের। স্বামীর মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল, তোর স্বামী তো মরেছে, তুই কেন আমাদের ঘরে পড়ে আছিস? শ্বশুর শাশুড়ির এক সময়কার আদর, দেওর ননদদের হাসি মুখ সবই যেন আগুনের শিকায় ভস্মীভূত হয়েছে। দিন দিন তারা তাকে এমনভাবে অপমান করতে শুরু করেছিল যেন সে ওই বাড়ির কেউই না, যেন সে শুধুই একটা বোঝা। তার স্বামী রোহিত, যে একসময় তার জীবনের একমাত্র ভরসা ছিল, সে হঠাৎ করেই এক সড়ক দুর্ঘটনায় চলে গেল। মাত্র 3 মাসের ব্যবধানেই তার জীবন সম্পূর্ণ বদলে গেল। নীলার ওই বাড়িতে থাকার আর কোনো অধিকার ছিল না। তাই শ্বশুরবাড়ির লোক একদিন সাফ জানিয়ে দিল, তোর বাবা মায়ের বাড়িতে যা, আমাদের এখানে তোর জন্য আর জায়গা নেই। রাতে তার সামান্য কিছু জামা কাপড় গুছিয়ে নিতে নিতে তার বুকের ভিতর যেন কষ্টের ঢেউ উঠছিল। এই বাড়িতে আসার পর থেকে কত সুখ দুঃখের স্মৃতি জমেছে, কত রাত এই বিছানায় শুয়ে স্বামীর সঙ্গে জীবনের স্বপ্ন দেখেছে সে। কিন্তু আজ এই বাড়ি ছাড়তে হচ্ছে একেবারে একা হয়ে। বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে জানতো কাঁদলে তাকে শুধু দুর্বল মনে করবে সবাই, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তাই চোখের জল লুকিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিল সে। নিজের ঘর থেকে বেরিয়ে শ্বশুরবাড়ির দরজার সামনে এসে থামল। কেউ বিদায় জানাতে এলো না, কেবল পাশের বাড়ির এক বৃদ্ধ, যিনি তাকে সব সময় নিজের মেয়ের মতো স্নেহ করতেন, ফিসফিস করে বললেন, মা, কষ্ট নিস না, তোর বাবার বাড়ি চলে যা, সেখানে অন্তত ভালোবাসা পাবি। নীলা মাথা নিচু করে বেরিয়ে পড়ল। চারদিকে নিস্তব্ধ। রাস্তার স্ট্রিট লাইটের হলুদ আলো তার ছায়াকে লম্বা করে ফেলেছে, ঠিক যেন তার একাকিত্বের প্রতিচ্ছবি। স্টেশন পৌঁছে সে দেখল প্ল্যাটফর্মে বেশ ভিড়। ট্রেন আসতে বেশি দেরি নেই। তার কাছে কনফার্ম টিকিট ছিল না, তাই সে জানতো সাধারণ কামরাতেই যেতে হবে তাকে। কিন্তু তাতেও তার আপত্তি ছিল না। সে শুধু চেয়েছিল এই শহরটা ছেড়ে চলে যেতে। ট্রেন এসে থামতেই সে ধাক্কাধাক্কির মধ্যেও এক প্রকার যুদ্ধ করে একটা জায়গায় জানালার পাশের একটি সিট দখল করে বসে পড়ল। জানালার বাইরে তাকিয়ে দেখল স্টেশন ক্রমশ পেছনে ফেলে আসছে। জানালার বাইরে যেমন অন্ধকার, তার জীবনের দিকেও যেন তেমনই এক অনিশ্চিত অন্ধকার অপেক্ষা করছে। এক সময় সে চোখ বন্ধ করল, কিন্তু হঠাৎ করেই এক গম্ভীর পুরুষ কণ্ঠ শুনে সে চমকে উঠল। নীলা! সে দ্রুত চোখ খুলে সামনের দিকে তাকালো। যে পুরুষটির তার নাম ধরে ডাকছে, তাকে দেখেই তার হৃদয় স্পন্দন মুহূর্তের মধ্যে থমকে গেল। সে ব্যক্তির নাম ছিল অভিরাজ। অভিরাজ তার কলেজের প্রেম, যে মানুষটাকে একসময় সে জীবনের হৃদয়ের সব থেকে বেশি ভালোবাসত, সব থেকে কাছের ভেবেছিল, অথচ বাবা মায়ের ইচ্ছার কারণে যার সঙ্গে তার সংসার বাঁধা হয়নি, সেই অভিরাজ আজ এত বছর পর তার সামনে দাঁড়িয়ে। সে হতবাক হয়ে গেল। এত বছর পর এই ট্রেনের কামরায় তাদের দেখা হবে, তা কল্পনাও করতে পারেনি। অভিরাজও বিস্ময়ে তার দিকে তাকিয়েছিল, যেন এতগুলো বছর পেরিয়ে এখনও সে বিশ্বাস করতে পারছে না যে মেয়েটির জন্য একসময় তার হৃদয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সে আজ তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, অভিরাজ যখন তাকে শেষবার দেখেছিল, তখন লীলা ছিল এক প্রাণবন্ত হাসিখুশি মেয়ে।
আর আজ আজ তার চোখে শুধুই ক্লান্তি, বিষণ্ণতা আর এক গভীর শূন্যতা। অভিরাজের মুখে অসংখ্য প্রশ্ন ভিড় জমে এলো, কিন্তু সে কিছু না বলেই ধীরে ধীরে তার পাশের সিটে বসে। এদিকে ট্রেনের ঝাঁকুনির মধ্যে গভীর রাত ধীরে ধীরে নেমে আসলো। জানালার বাইরে আধারে ঢাকা ফসলের মাঠ, দূর দূরান্তে মিটমিটে আলোর রেখা আর হালকা শীত বাতাস, সব মিলেই যেন এক নিঃসঙ্গতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। নীলা জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার মন একেবারেই স্থির ছিল না। তার ঠিক পাশেই অভিরাজ বসে আছে এত বছর পর। তার এক সময়ের প্রেম, তার অতীতের সুখ দুঃখের সাথী। অভিরাজ নীরবে তাকিয়েছিল নীলার দিকে। সেই চঞ্চল মেয়েটি যে একসময় তার স্বপ্নের সমান ছিল, আজ যেন ক্লান্ত, বিধ্বস্ত, চোখের নিচে কালি, মুখে এক গভীর বিষণ্ণতা। অভিরাজ ধীরে ধীরে মুখ খুলল, গলায় এক অদ্ভুত কাঁপুনি। তুমি ভালো আছো? নীলা চোখ সরিয়ে আনলো জানালার দিক থেকে। অভিরাজের চোখে চোখ পড়তেই কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, ভালো থাকার মতো কিছু আছে কি? অভিরাজ নীলার কষ্ট অনুভব করতে পারল। এত বছর পরেও যেন তার হৃদয়ে সেই পুরনো অনুভূতিগুলো জেগে উঠল। অভিরাজ বলতে লাগলো, আমি জানতে চাই তুমি কেন এত রাতে একা ট্রেনে যাচ্ছ? কি হয়েছে নীলা? এই কথাটা শোনার পর নীলার বুকের ভেতর দুঃখের ঝড় বয়ে গেল। এতদিন ধরে সে এই কষ্ট একা সহ্য করেছে, কাউকে কিছু বলতে পারেনি। আজ এই গভীর রাতে এই চলন্ত ট্রেনে তার সামনে সেই মানুষটি বসে আছে যে একসময় তার সবচেয়ে আপনজন ছিল। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 মাস আগে আমার স্বামী মারা গেছে। এই কথা শুনে অভিরাজ থমকে গেল। সে কিছুতেই ভাবতে পারছিল না যে এত বড় দুর্ঘটনা নীলার জীবনে কিভাবে ঘটল। কিভাবে? নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলতে লাগলো তার জীবনের গত 3 মাসের দুঃখ, অপমান, কষ্টের গল্প। লীলা বলতে লাগলো, তুমি তো জানো অভিরাজ, আমার স্বামীর সঙ্গে বিয়েটা প্রেমের বিবাহ ছিল না, বাবা মার পছন্দ করা ছেলে ছিল। রোহিত খুব ভালো ছিল, আমাকে বুঝতো, ভালোবাসতো, কিন্তু আমাদের সুখ বেশি দিন টিকল না। একদিন হঠাৎ রোহিত সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। তারপরই আমার জীবন বদলে গেল। ছেলের মৃত্যুতে প্রথম দিকে শ্বশুরবাড়ির লোকেরা অনেক কেঁদেছিল, দুঃখ পেয়েছিল, কিন্তু কিছুদিন পরই আমি যেন তাদের কাছে একটা বোঝা হয়ে গেলাম। তারা আমাকে সব দোষ দিতে লাগলো, বলল আমার অশুভ ছায়া রোহিতের উপর পড়েছে। একদিন তার মা আমার উপর হাত তুলল। তারপর থেকে আমি বুঝে গেলাম এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই। অভিরাজ হতবাক হয়ে শুনছিল। তার রাগ হচ্ছিল, দুঃখ হচ্ছিল, আর সব থেকে বেশি হচ্ছিল অপরাধবোধ। তারা তোমাকে বের করে দিয়েছে? হ্যাঁ, কিছুদিন সহ্য করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তারা আমাকে বলে দিল, তুই তো বিধবা, আমাদের ঘাড়ে কেন পড়ে আছিস? বাবার বাড়ি চলে যা। আমি জানি না আমার বাবার বাড়ি আমার জন্য আশ্রয় দেবে কি না, কিন্তু আর ওখানে থাকার মতো মানসিক শক্তি হচ্ছিল না, তাই চলে এসেছি। এই পর্যন্ত বলে নীলা থমকে গেল, তার গলা ধরে এসেছে। অভিরাজ কিছুক্ষণ কিছু বলল না। এই মেয়েটিকে একসময় সে কত ভালোবাসত, কিন্তু ভাগ্যের পরিহাসে সে নীলাকে হারিয়ে ফেলেছিল। আজ এত বছর পর এই বিধ্বস্ত মেয়েটি তার সামনে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে বলল, নীলা, তুমি জানো তোমার চলে যাওয়ার পর আমি কিভাবে দিন কাটিয়েছি? নীলা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। অভিরাজ চোখ নামিয়ে বলল, তোমার বিয়ের পর আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। চেষ্টা করেছিলাম তোমাকে ভুলে যেতে, কিন্তু পারিনি। প্রতিটা দিন, প্রতিটা রাত তোমার স্মৃতি আমাকে পুড়িয়েছে। কিন্তু আজ যখন তোমাকে আবারও দেখলাম, মনে হলো ভাগ্য যেন আমাদের আবার মুখোমুখি করেছে। নীলা কিছু বলল না, শুধু চোখের জল আটকে রাখার চেষ্টা করছিল। অভিরাজ হঠাৎ তার হাত ধরে বলল, নীলা, আমি তোমাকে আজও ভালোবাসি।
আমি তোমাকে আবার হারাতে চাই না। নীলা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এদিকে ট্রেন চলছিল অন্ধকার রাতের বুক চিরে। একদিকে নতুন সূর্য ওঠার অপেক্ষা, অন্যদিকে দুই পুরনো আত্মার নতুন করে এক হওয়ার সম্ভাবনা। ট্রেনের জানালা দিয়ে ধীরে ধীরে আলো ফুটে উঠছিল। পূর্ব দিকের সূর্য প্রথম আভা দেখা যাচ্ছিল। ট্রেনের কাছে প্রতিফলিত হচ্ছিল নীলার বিষণ্ণ মুখ। রাতভর কথা বলার পরেও তার মনে যেন এক অদ্ভুত শূন্যতা রয়ে গেছে। অভিরাজের বলা কথাগুলো এখনও তার কানে বাজছিল। নীলা, আমি তোমাকে আজও ভালোবাসি, আমি তোমাকে আবার হারাতে চাই না। এই কথাগুলো শুনে সে কিছুই বলতে পারেনি, শুধু অভিরাজের চোখের দিকে তাকিয়েছিল। এত দিনের দুঃখ, কষ্ট, অপমান সব মিলিয়ে সে যেন কোনো সিদ্ধান্ত নিতেই পারছিল না। নীলা, কিছু তো বলো, অভিরাজ তার পাশে বসে আবার প্রশ্ন করল। নীলা এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না অভি, আমার জীবনটা অনেক কঠিন হয়ে গেছে, তুমি বুঝতে পারবে না। অভিরাজ মৃদু হেসে বলল, আমি বুঝতে পারছি বলেই তো তোমার পাশে থাকতে চাইছি। নীলা, আমি চাই না তুমি আবারও একা একা কষ্ট পাও। নীলা চুপ করে গেল। সে সত্যিই জানে না তার ভবিষ্যৎ কি হবে। শ্বশুরবাড়ির মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে। বাবার বাড়ির মানুষ যদি আশ্রয় না দেয় তাহলে সে কোথায় যাবে? অভিরাজ বলতে লাগলো, তুমি কি সত্যিই ভেবে দেখেছো নীলা? তুমি কি আরেকবার নতুন করে জীবন শুরু করতে চাও না? নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না, আমি ভয় পাচ্ছি। অভিরাজ তার হাত শক্ত করে ধরল। তোমার ভয় পাওয়ার দরকার নেই। এবার আমি তোমার পাশে থাকব আর তোমাকে কখনো ছাড়ব না। নীলা তাকিয়ে দেখল অভিরাজের চোখে এক অদ্ভুত দৃঢ়তা। তার এই দৃঢ়তা কি সত্যি? সে কি সত্যিই তার পাশে থাকবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাবে? ট্রেন যখন নীলার স্টেশনে পৌঁছল তখন সকাল প্রায় 7টা বাজে। পুরো শহর তখনও জেগে উঠতে শুরু করেছে। এই স্টেশনটা নীলার কাছে চেনা, কিন্তু আজ যেন এক অদ্ভুত অচেনা মনে হচ্ছে। নীলা ট্রেন থেকে নেমে অভিরাজের দিকে তাকালো। তুমি এখানে থেকো না অভি, আমি একাই যাব। দেখো, আমি জানি না বাবা মা কিভাবে নেবে আমাকে, আমি জানি না তারা আমাকে আশ্রয় দেবে কি না। আমি চাই না তুমি এখানে থাকো আর কোনো সমস্যা তৈরি হোক। অভিরাজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, আমি স্টেশনেই অপেক্ষা করব। যদি কিছু হয় তাহলে আমাকে জানিও। নীলা বলতে লাগলো, অভি তুমি এখান থেকে চলে যাও। আমি জানি না আমি আবার এখানে ফিরে আসতে পারবো কি না। আমি জানি না আমার জীবনের পরে কি পরিণতি হতে চলেছে। তুমি শুধু শুধু আমার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। অভিরাজ বলতে লাগলো, তুমি যাও নীলা, আমি এখানে স্টেশনে বসেই তোমার জন্য অপেক্ষা করব। এখন আর নীলা কিছু বলতে পারল না। সে আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে গেল। সেই রাস্তা যেখানে সে ছোটবেলায় হেঁটেছে, খেলা করেছে, বন্ধুদের সঙ্গে কত জায়গায় ঘুরতে গেছে, আজ সেই রাস্তায় তাকে আবারও ফিরিয়ে নিয়ে আসছে তার বাপের বাড়িতে। যেই রাস্তা দিয়ে সে একদিন নিজের শ্বশুরবাড়ির পথে রওনা দিয়েছিল, আজ সেই রাস্তা ধরেই এক বিধবা নারী নিজের বাপের বাড়ির দিকে রওনা দিয়েছে, যার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। সে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা বন্ধ ছিল। ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজা কড়া নাড়ল নীলা। কিছুক্ষণ পর দরজা খুলল তার মা। মাকে দেখে নীলার চোখে জল চলে আসলো। মা প্রথমে কিছু বলল না, শুধু স্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল। মা মা কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরলেন। তারপর কান্নায় ভেঙে পড়লেন। তুই ফিরে এলি মা, তুই ফিরে এলি। বাবা ঘর থেকে বেরিয়ে এলেন। তার মুখে ছিল কঠোর অভিব্যক্তি। কেন এসেছিস? বাবার কণ্ঠস্বর ছিল শুষ্ক। নীলা মাটির দিকে তাকিয়ে বলল, আমি কোথায় যাব বাবা? আমাকে শ্বশুরবাড়ির লোকেরা বের করে দিয়েছে। তোমরা যদি আমাকে জায়গা না দাও তাহলে আমি কোথায় যাব? তখনই ঘর থেকে লীলার দাদা বৌদি বেরিয়ে আসলো। তারা বলতে লাগলো, দেখ তুই বিধবা,
সমাজ তোকে আর একা থাকতে দেবে না। আমরা তোকে জায়গা দেব, কিন্তু এর মানে এই নয় যে জীবন থেমে যাবে। তোকে নতুন করে ভাবতে হবে। দেখ নীলা, আমারও পরিবার আছে। এমনিতেই বাবা মা অসুস্থ, আমার তাদেরকেও দেখতে হয়। শুধু শুধু আমার মনে হয় তুই এখানে থেকে আমাদের বোঝা আর বাড়াস না। তুই অন্য কোনো ব্যবস্থা করে নে। লীলা বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার বাবার দিকে, কিন্তু তার বাবার নিজের মেয়ের জন্য কিছু করার কোনো ক্ষমতা ছিল না। সঙ্গে সঙ্গে মা বলল, মেয়ে এত কষ্ট করে বাড়ি ফিরে এসেছে, এখন তো ওর ভালো মন্দ আমাদেরই দেখতে হবে। কিন্তু এই কথাবার্তার মধ্যে নীলা এটা ভালো করে জেনে গেছিল যে তার বাবার বাড়িতে তার আশ্রয় হবে না। নীলা কিছুক্ষণ তার বাবার বাড়ির দরজার সামনে বসে রইল। ঘরের ভেতরে তার মা অঝরে কাঁদছিল, বাবা চোখের জল মুছছিল। কিন্তু দাদা বৌদির এই কঠোর সিদ্ধান্তে তারা কিছু বলতেও পারছিল না। এদিকে নীলার মাথায় ঘুরছিল তার বাবা মা দাদা বৌদির বলা সেই সমস্ত কথাগুলো। তুই বিধবা, কিন্তু জীবন থেমে নেই। হঠাৎ করে নীলার অন্তরাত্মা থেকে আওয়াজ আসলো, হ্যাঁ সত্যিই তো, জীবন কি সত্যিই থেমে গেছে? না, জীবন থেমে যায়নি। তার ভাবনায় হঠাৎ অভিরাজের মুখ ভেসে উঠল। সে স্টেশনে অপেক্ষা করছে। অভিরাজ তাকে কথা দিয়েছিল সে তার পাশে থাকবে। নীলা উঠে দাঁড়ালো, তারপর মাকে জড়িয়ে ধরে বলল, মা, দাদা ঠিক বলেছে, জীবন কখনো থেমে থাকে না। তোমরা ভালো থেকো, সুখে থেকো। আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই। মা বিস্মিত হয়ে তাকালেন। মানে? নীলা মৃদু হাসল। আমি জানি মা, আমি কি চাই। তোমরা ভালো থাকো, আমি আমার সিদ্ধান্ত নিজেই নেব। নীলা বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে হাঁটতে লাগলো। তার মনে ভয় হচ্ছিল, দ্বিধা হচ্ছিল, কিন্তু এবার সে পিছিয়ে আসবে না। স্টেশনে গিয়ে দেখল অভিরাজ ঠিক আগের জায়গায় বসে আছে, ট্রেনের জানালার দিকে তাকিয়ে। নীলা কাছে গিয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, অভি, তুমি সত্যি বলেছিলে তুমি আমার পাশে থাকতে চাও? অভিরাজ মৃদু হেসে বলল, হ্যাঁ আমি চাই। সারা জীবন, যত দিন বেঁচে থাকবো তত দিন তোমার সঙ্গে থাকতে চাই। নীলা একটু হাসল, তারপর বলল, তাহলে চলো আমার বাড়িতে। অভিরাজের মুখে বিস্ময় আর আনন্দের ছাপ পড়ল। নীলা জানে তার সামনে কঠিন পথ, কিন্তু এবার সে একা নয়। এবার সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবে। এদিকে নীলা যখন বলল, তাহলে চলো আমার বাড়িতে, তখন অভিরাজের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কি সত্যিই ঠিক শুনেছে? অভিরাজ কিছুক্ষণ স্তব্ধ হয়ে নীলার মুখের দিকে তাকিয়ে থাকলো। এই মুহূর্তটার জন্যেই তো সে অপেক্ষা করে রয়েছিল। কিন্তু এত সহজে নীলা রাজি হয়ে যাবে সে এটা বুঝতে পারেনি। সে ধীরে ধীরে বলল, তুমি কি সত্যিই আমাকে ডাকছো নীলা? নীলা চোখে জল নিয়ে বলল, হ্যাঁ অভি, আমি বুঝতে পেরেছি জীবন একবারই আসে। আমি তোমার ভালোবাসা আরেকবার হারাতে চাই না। এবার আমি শুধু আমার মনের কথা শুনব। অভিরাজ এক মুহূর্ত দেরি না করে নীলার হাতটা ধরে ফেলল। আমি তোমাকে কখনো কষ্ট দেব না নীলা, আমি তোমাকে আজীবন ভালোবাসবো। নীলা তাকিয়ে দেখল অভিরাজের চোখে সেই পুরনো প্রেমের উজ্জ্বলতা এখনো একই রকমই আছে। সে তার হাতে হাত রেখে বলল, চলো এবার আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করি। নীলা যখন অভিরাজকে নিয়ে তার বাড়িতে প্রবেশ করল, তখন তার বাবা মা কিছুটা বিস্মিত হয়েছিলেন। তার দাদা বৌদিও হতবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। অভিরাজ তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং বলল, কাকু কাকিমা, আমি জানি আমি অনেক দেরি করে এসেছি, কিন্তু আমি নীলাকে সত্যিই ভালোবাসি। আমি চাই এবার ও আমার জীবন সঙ্গী হোক। নীলার বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তিনি অভিরাজের চোখের দিকে তাকালেন। সেখানে সত্যিকারের ভালোবাসা ছিল, কোনো লুকোচুরি নেই। অবশেষে তিনি ধীরে ধীরে বললেন, নীলা, তুমি কি সত্যি চাও ওর সঙ্গে নতুন জীবন শুরু করতে? নীলা মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, এবার আমি আমার মনের কথা শুনতে চাই। তার বাবা একটু হাসলেন। তাহলে আর দেরি করিস না মা। নীলা বিস্ময়ে তাকালো, সত্যি বাবা,
তুমি আমাদের বিয়েটা মেনে নেবে? নীলার মা বলল, শুধু মেনেই নেব না, তোর বিয়ে আমরা আজই দেব। সেদিন বিকেলেই নীলা আর অভিরাজের ছোট্ট একটি মন্দিরে খুব সাধারণভাবে বিয়ে হলো। কোনো বড় আয়োজন না, কোনো শোরগোল না, শুধু কাছের কিছু আত্মীয় আর বন্ধুদের উপস্থিতিতে এক আবেগঘন মুহূর্ত। নীলা যখন লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো, তখন তার মনে হলো সে যেন আবার নতুন করে জন্ম নিল। এই মুহূর্তে তার অতীতের সব কষ্ট ধুয়ে মুছে গেল। অভিরাজ যখন সিঁদুর দিল, তখন তার হাত কাঁপছিল। ভালোবাসার এতদিনের অপেক্ষা, কষ্ট, হারানোর ভয়, সব কিছু মিলিয়ে সে যেন ঠিক বিশ্বাসই করতে পারছিল না যে তারা আবার একসঙ্গে হতে চলেছে। নীলা চোখ বন্ধ করে অনুভব করল সেই উষ্ণতা, যা অভিরাজের ভালোবাসা দিয়ে তৈরি। বিয়ের পর অভিরাজ আর নীলা একসঙ্গে তাদের নতুন জীবনের যাত্রা শুরু করলো। তার শহরের এক শান্ত সবুজে ঘেরা এলাকায় ছোট্ট একটা ফ্ল্যাট নিল। এক সন্ধ্যায় নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। অভিরাজ তার পেছন থেকে এসে নীলাকে আলতো করে জড়িয়ে ধরল। কি ভাবছ? নীলা মুচকি হাসল। ভাবছি জীবনটা কত অদ্ভুত, তাই না? আমি ভাবতেও পারিনি আবার একদিন তোমার সঙ্গে নতুন করে শুরু করব। অভিরাজ তার চুলে হাত বুলিয়ে বলল, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না নীলা। আমরা হয়তো আলাদা হয়ে গেছিলাম, কিন্তু আমাদের ভালোবাসা আমাদের আবার একত্র করলো। নীলা তার বুকে মাথা রেখে বলল, আমি তোমাকে হারাতে চাই না অভি। অভি তার কপালে একটা আলতো করে চুমু খেয়ে বলল, তোমাকে আর কখনো হারাবো না নীলা। এবার আমরা একসঙ্গে থাকব চিরদিন। কয়েক বছর পর তাদের ঘর আলো করে এলো এক ছোট্ট কন্যা সন্তান। যখন নীলা প্রথমবার মেয়েকে কোলে নিল, তখন তার মনে হলো তার জীবন পূর্ণ হলো। অভিরাজ তার কন্যার ছোট্ট হাত ধরে বলল, এই দেখো নীলা, আমাদের ভালোবাসার সব থেকে সুন্দর উপহার। নীলা হাসল, চোখে জল নিয়ে বলল, অভি, আজকে আমি তোমার জন্য জীবনের সব থেকে বড় সুখ পেলাম, সব থেকে বড় উপলব্ধি করলাম। অভিরাজ মাথা নেড়ে বলল, হ্যাঁ নীলা, তোমাকে পেয়ে আমার জীবনও ধন্য হয়ে গেল। আজ আমাদের এই ভালোবাসার কাহিনীর নতুন করে আরও একটি অধ্যায় শুরু হলো। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তা কোনো বাধা মানে না। সময়ের সাথে অনেক কিছু বদলে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। কেউ যদি সত্যি ভালোবাসে, সে ফিরে আসবেই, যেভাবে হোক। ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং একে অপরের জন্য বেঁচে থাকা। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন নীলা আর অভি যে সিদ্ধান্ত নিয়েছিল তা কি ঠিক ছিল, নাকি তাদের অন্য কিছু ভাবা উচিত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।